গ্লিসারিনের ফার্স্ট আইডেন্টিফিকেশন টেস্ট হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। আগের ভিডিওটাতে অ্যাক্রোলিন বানানটা মনে হয় একটু ভুল লিখছিলাম, ওয়াই দিছিলাম, এখানে এটা ই হবে। ওকে, সো অ্যাক্রোলিন টেস্টের তোমার ওই আমরা দেখছিলাম যে অ্যাক্রোলিন টেস্টে হচ্ছে একটা গ্লিসারিন নিতে হয়, CH2OH, দেন CHOH, আর হচ্ছে CH2OH। সো এটার সাথে আমরা অ্যাক্রোলিন টেস্ট করার জন্য আমাদের এখানে পটাশিয়াম বাইসালফেট বা পটাশিয়াম হাইড্রোজেন সালফেট ইউজ করতে হয়। আর আমরা চাইলে এখানে তোমার ফসফরাস পেন্টাঅক্সাইডও ইউজ করতে পারি। অ্যান্ড দেন আমাদের এখানে হিট দিতে হবে। ওকে, সো হিট দিলে আমরা এখান থেকে এই পটাশিয়াম হাইড্রোজেন সালফেট, তারপর P2O5, এগুলো সবই হচ্ছে নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট। মানে ওরা হচ্ছে আমরা যেমন নর্মাল অ্যালকোহল থেকে সালফিউরিক অ্যাসিড দিয়ে ওয়াটার বের করে নিই, সিমিলারলি এইগুলোও, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। বাট এখানে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হচ্ছে, পটাশিয়াম হাইড্রোজেন সালফেট ইউজ করাটা বেটার, কারণ এখানে আমাদের একটু স্ট্রং ডিহাইড্রেটিং এজেন্ট লাগবে, যারা কিনা এই দুইটা ওইচকে বের করতে পারে। ঠিক আছে, এখানে মাঝখানের ওইচটা বের না হওয়ার রিজন হচ্ছে, এখানে তোমার দুইটা না, তিনটা ওইচই বের হবে। ঠিক আছে, সো এখান থেকে এই পটাশিয়াম হাইড্রোজেন সালফেট যেটা করবে, তিনটা কার্বন থেকেই ওইচ বের করে নেবে। এখন এখানে দেখো CH2OH দেন CHOH, তিনটা না, মানে যে কোনো একটা টার্মিনাল, আর একটা হচ্ছে মানে এখানে ধরো এই কার্বন থেকে যদি OH বের করো তাহলে এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা। ওকে, সো আলফা থেকে যদি OH যায় তাহলে বিটা থেকে অবশ্যই কি যাওয়া উচিত, বিটা থেকে যাওয়া উচিত হচ্ছে হাইড্রোজেন। আমরা চাইলে এইভাবেও করতে পারি, অর আমরা যদি ধরো মাঝখানের কার্বন থেকে OH বের করি তাহলে এইটা হচ্ছে আলফা আর সাইডের দুইটা হচ্ছে বিটা, মানে এটাও বিটা হতে পারে অথবা এটাও বিটা হতে পারে। সো এখানে পটাশিয়াম হাইড্রোজেন সালফেট মানে যেটা মেজর প্রোডাক্ট ক্রিয়েট করে সেটা হচ্ছে মাঝখানেরটা থেকে OH বের করে আর সাইডের দুইটার যে কোনো একটা থেকে হাইড্রোজেন বের করে। সো আমরা ধরে নিলাম যে ধরো মাঝখানের যেটা আছে, মাঝখানেরটা থেকে একটা OH বের হবে, আর আর উপরের যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিটা কার্বন। সো এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন বের হবে। সো এখান থেকে যদি OH বের হয় তাহলে এটা থাকবে CH, আর উপরেরটা থেকে যদি একটা হাইড্রোজেন বের হয় তাহলে উপরে থাকবে হচ্ছে CHO, আর এইখানে নিচের তোমার যেটা আছে এখন এখানে আমাদের শুধু কি উপরেরটা থেকেই হাইড্রোজেন বের হবে, বা মানে এখানে অ্যাকচুয়ালি রিয়াকশনটা কিভাবে হবে, মানে কোনটা থেকে হাইড্রোজেন যাবে কোনটা থেকে OH যাবে, আমরা এখান থেকে বুঝতেছি যে মাঝখানেরটা থেকে OH বের করে দিব। সো সেটা বের হইলো, আর এই যে দুইটা কার্বন আছে তার মধ্যে একটা হচ্ছে CHO হবে, মানে উপরেরটা, ধরো উপরেরটা যদি সিলেক্ট করি সো এটাকে আমরা লিখবো CHO, মানে এটা থেকে একটা হাইড্রোজেন বের হচ্ছে, আর নিচেরটা এই মাঝখানেরটার সাথে একটা ডাবল বন্ড ফর্ম করবে, আর এটা হবে তখন CH2। ওকে, সো CH2 CH সিঙ্গেল বন্ড CHO, এই যে কম্পাউন্ডটা এটা কীভাবে আসছে আমি বলতেছি একটু পর। এই কম্পাউন্ডটাকে আমরা বলি অ্যাক্রোলিন। সো এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, এই কার্বনটা আর এই কার্বনটা দুইটা থেকেই OH বের হচ্ছে। ঠিক আছে, সো দুইটা OH বের হচ্ছে, আর আমাদের দুইটা OH-কে রিসিভ করার জন্য দুইটা H+ লাগবে। সো এইখান থেকে এই দুইটা H2 আমরা বের করে দিব। সো এখান থেকে আমরা পাবো দুইটা ওয়াটার। ঠিক আছে, সো অ্যাক্রোলিন টেস্ট অ্যাকচুয়ালি যে কোনো দুইটা কার্বনের OH বের হবে আর একটা হাইড্রোজেন থাকবে। সো এখানে আমি চাইলে এই কার্বনটাকেও চুজ করতে পারতাম যে এইটা থেকে হাইড্রোজেন বের হবে আর বাকি দুইটা থেকে OH। সো তখন প্রোডাক্টটা একটু চেঞ্জ হবে, বাট সবগুলো প্রোডাক্টের মধ্যে সবচেয়ে স্টেবল যে প্রোডাক্ট সেটা হচ্ছে এই প্রোডাক্টটা অ্যাক্রোলিন। ওকে, সো এই অ্যাক্রোলিনের স্মেলটা হচ্ছে খুব পাঞ্জেন্ট, মানে খুব ঝাঁঝালো একটা স্মেল। সো তুমি যদি গ্লিসারিনের সাথে এরকম পটাশিয়াম হাইড্রোজেন সালফেট অ্যাড করে দেখো যে একটা পাঞ্জেন্ট স্মেল পাচ্ছ, তখন তুমি বুঝবা যে এটা গ্লিসারিন। ওকে, সো এটাকেই বলা হয় অ্যাক্রোলিন টেস্ট। লাস্ট দিন এটা বলছিলাম।
যে এটা হচ্ছে অ্যাক্রোলিন। আর অ্যাক্রোলিন টেস্টের পর এই গ্লিসারিনের হচ্ছে আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে গ্লিসারিনকে অ্যাড করে একটা টেস্ট করা যায়। সো সেকেন্ড টেস্ট, রিয়াকশন উইথ KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, রিয়াকশন উইথ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে রিয়াকশনটা কীরকম দেখো, এখানে আমাদের ফার্স্ট অফ অল আমরা গ্লিসারিন নিব, CH2OH CHOH আর CH2OH। সো এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমার, আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করি তাহলে কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা জারক বা একটা শক্তিশালী জারক বা একটা স্ট্রং অক্সিডেন্ট বা অক্সিডাইজার। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের রিডক্স রিয়াকশনটা কেমন হয় সেটা তোমরা অলরেডি জানো যারা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বা পরিমাণগত রসায়ন পড়ছো, যে KMnO4 প্লাস H2SO4 এটা হচ্ছে তোমার K2SO4 মানে পটাশিয়াম সালফেট প্লাস 2টা ম্যাঙ্গানিজ সালফেট আর হচ্ছে 8টা নেসেন্ট অক্সিজেন ক্রিয়েট করে, রাইট? সো এইখান থেকে আমরা তাহলে বলতে পারি যে এটা অক্সিডাইজার, কারণ সে এরকম নেসেন্ট অক্সিজেন প্রডিউস করে। আর এখানে আরও কিছু হিসাব আছে যে এই কয়টা অক্সিজেনকে আবার ওয়াটার বানানোর জন্য এইটাকেও আমাদের তোমার 8টা সালফিউরিক অ্যাসিড নিতে হয়, বাট এইগুলোতে আমরা এখন যাব না। বাট আমাদের এইটুকু বুঝতে হবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা স্ট্রং অক্সিডাইজার বা একটা তীব্র জারক, যে কিনা কিছু তোমার নেসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন ক্রিয়েট করে। সো ওইগুলা এটার সাথে রিয়াক্ট করবে, ঠিক আছে? অ্যান্ড আমরা জানি যে একটা অ্যালকোহল টাইপের কাউকে যখন আমরা KMnO4 বা K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে অক্সিডাইজ করি, তখন সে অ্যালডিহাইড কিটোন এগুলোতে কনভার্ট হয়, অর তাকে যদি আরও অক্সিডাইজ করা হয় তাহলে সে কার্বক্সিলিক অ্যাসিডেও কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? সো এইখানে এই নেসেন্ট অক্সিজেনগুলো, এখানে যেহেতু আমাদের অনেকগুলো নেসেন্ট অক্সিজেন, সো এইগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি ওকে অক্সিডাইজ করবে। সো অক্সিডাইজটা কীভাবে করবে দেখো, ফার্স্ট অফ অল যে কোনো সাইডের একটা কার্বনের OH-কে সে অক্সিডাইজ করবে। সো এই কার্বনটাকে ধরো আমরা চুজ করলাম, বা ধরো প্রথমটা এইটাকে চুজ করলাম যে এই নেসেন্ট অক্সিজেনটা এইটাকে অক্সিডাইজ করবে। সো কন্টিনিউয়াস অক্সিডেশন বা ক্রমান্বয়ে জারণের মাধ্যমে এই জায়মান অক্সিজেন বা নেসেন্ট অক্সিজেনটা ওকে অক্সিডাইজ করে COOH-এ কনভার্ট করবে। মানে ওর এইখান থেকে 2টা হাইড্রোজেনকে বের করবে আর একটা অক্সিজেনকে ইন করবে, আর বাকিগুলো আগের মতোই থাকলো, CHOH আর CH2OH। এটার নাম কি? এটা হচ্ছে আমাদের গ্লিসারিন, প্রথমটা হচ্ছে গ্লিসারিন, আর এটার নাম হচ্ছে গ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। অ্যান্ড এই গ্লিসারিক অ্যাসিডকে তুমি চাইলে আরেকবার অক্সিডাইজ করতে পারো, তোমার কাছে যেহেতু জায়মান অক্সিজেন আছেই। এখানে একটু লিখে রাখো -H2O, মানে একটা অক্সিজেন ঢুকে আর তোমার এখান থেকে কি হয়, -H2O না -H2, মানে একটা অক্সিজেন ঢুকে আর 2টা হাইড্রোজেন বের হয়, বুঝতে পারছো? এখন এইটাকে চাইলে তুমি আরেকবার অক্সিডাইজ করতে পারো। এই নেসেন্ট অক্সিজেনটা এবার এই অক্সিজেনটাকে অ্যাটাক করবে, মানে সবসময় সাইডের OH-গুলোকে আগে অক্সিডাইজ করে, কারণ ওইগুলোতে স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানিক বাধাটা কম থাকে, মানে ওই জায়গাগুলো অনেক ফ্রিলি অ্যাটাক করা যায়। যেটা মাঝখানে আছে ওকে অ্যাটাক করাটা অনেক টাফ, কারণ ওর আশেপাশে অনেক গ্রুপ থাকে, বাট এইগুলো একদম সাইডে থাকে, সো এইগুলো আগে অ্যাটাকড হয়। সো এখানে এই সাইডের OH-টা এরপর অক্সিডাইজড হয়ে এখানে আমি পাবো COOH CHOH আর COOH। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। এটাকে ফার্দার আমি আর তোমার করতে পারবো না, অক্সিডাইজ করতে পারবো না, কারণ এই মাঝখানে OH-টা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য এটাকে আর অক্সিডাইজ করা যায় না।
সো এখন এটা দিয়ে আমি কিভাবে বুঝতেছি যে এটা গ্লিসারিন কিনা আদৌ? এটা বোঝার ওয়ে হচ্ছে আমাদের KMNO4 এইটার কালার হচ্ছে রেডিশ ভায়োলেট বা ভায়োলেট বা রেডিশ ভায়োলেট। ঠিক আছে, সো গ্লিসারিন অ্যাড করার পর এই KMNO4 কি তার নেসেন্ট অক্সিজেনগুলো ছেড়ে দেয় অ্যান্ড সেইগুলো ইউজ করে এই অ্যালকোহলটা আস্তে আস্তে মানে এই গ্লিসারিনটা আস্তে আস্তে এই কম্পাউন্ডে কনভার্ট হয়। সো KMNO4 এর স্ট্রাকচারটা ভেঙে যায় অ্যান্ড এই রেডিশ ভায়োলেট কালারটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায়। সো এখান থেকে আমি তখন বুঝতে পারবো যে এইটা হচ্ছে গ্লিসারিন। কাইন্ড অফ ওই যে বেয়ার টেস্টের মতো আমরা অ্যালকিনের যেভাবে বেয়ার টেস্ট করছিলাম। সো এই হচ্ছে তোমার গ্লিসারিনের দুইটা টেস্ট, একটা হচ্ছে অ্যাক্টোলিন টেস্ট, এটা বেশি কমন। এটার কোনো প্রচলিত নাম নাই, বাট এটা তুমি এমনিতে ইউপ্যাক পদ্ধতিতে নাম করতেই পারবা যে 1 2 3। সো এটা হবে 2 হাইড্রক্সি প্রোপেন 1 3 ডাইওয়িক অ্যাসিড। ওকে, এটার কোনো এমনিতে কোনো নেম নেই আর কি, যে কোনো প্রচলিত নাম নেই, বাট এইটার আছে গ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, সো এটা ছিল গ্লিসারিন রিলেটেড ডিসকাশন। এরপরে হচ্ছে নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিনটাও তোমাদের সিলেবাসে আছে। সো এরপর আমরা যেই নতুন টপিকটা শিখবো সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিনও একটা এক্সপ্লোসিভের ইনগ্রেডিয়েন্ট হিসেবে ইউজ করা হয় বা বিস্ফোরক হিসেবে ইউজ করা হয় নাইট্রোগ্লিসারিন। এখন নাইট্রোগ্লিসারিন কীভাবে বানাতে হয়? নাইট্রোগ্লিসারিন খুবই স্ট্রং একটা এক্সপ্লোসিভ বা বিস্ফোরক, আর এটা হচ্ছে তোমার এটা রুম টেম্পারেচারে অ্যাট রুম টেম্পারেচার এটা জাস্ট একটা অয়েলি সাবস্টেন্স হিসেবে থাকে। আচ্ছা, এখন নাইট্রোগ্লিসারিন কীভাবে বানাবো? নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা গ্লিসারিন থেকে আসছে। আচ্ছা, এইটা হবে না। সো এখানে আমাদের ফার্স্ট অফ অল এটা প্রিপারেশন এরকম যে তুমি গ্লিসারিন নিবা, CH2OH, দেন CHOH, আর হচ্ছে CH2OH। তোমার নাইট্রো অ্যাড করতে হবে, বুঝতে পারছো? সো নাইট্রো অ্যাড করার জন্য তোমার কী করতে হয়? নাইট্রেশন করতে হয়। আর নাইট্রেশনে তোমার যেটা দরকার হয় সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। সো আমরা এখানে নাইট্রিক অ্যাসিড অ্যাড করবো, 3HNO3। সো এই 3HNO3 এইটা তোমার কীভাবে ভাঙবে? এখানে যেহেতু সাবস্টিটিউশন রিয়াকশন, HNO3টা এইভাবে ভাঙে, দেখো। আচ্ছা, একটু দাঁড়াও, ওইটা তো আবার স্টার্ট করি। সো এই 3HNO3টা এইভাবে ভাঙবে, একটা হচ্ছে OH প্লাস আর একটা হচ্ছে NO2 মাইনাস। ওকে, সো 3HNO3 এটা দেখো কীভাবে ভাঙতেছে। এখানে আমরা এটাকে এইভাবে আঁকতে পারি 3HONO2, মানে নাইট্রিক অ্যাসিডটাকে এইভাবে লিখলাম, কনসেন্ট্রেটেড বা ঘন। অ্যান্ড আমরা জানি এই NO2টা হচ্ছে এখানে নিউক্লিওফাইল, HOটা হচ্ছে প্লাস উইচ ইজ ইলেকট্রোফাইল। সো এই NO2টা এখানে আমরা 3টা নিচ্ছি কারণ আমাদের 3টা OH-কে রিপ্লেস করতে হবে। সো 3টা OH এখানে রিপ্লেসড হবে। সো 3টা OH থেকে তোমার এখান থেকে OH বের হয়ে আসবে। সো OH যদি বের হয়ে আসে, দেখো, তাহলে আমরা পাবো CH2NO2, CHNO2 আর CH2NO2। সো এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাকেই বলা হয় নাইট্রোগ্লিসারিন। মানে গ্লিসারিনের 3টা OH-এর জায়গায় 3টা NO2 দিয়ে দিলেই এটা নাইট্রোগ্লিসারিনে কনভার্ট হয়। ওকে, আচ্ছা, সো আমরা এখান থেকে তাহলে কি পেলাম? তোমার নাইট্রোগ্লিসারিন পেলাম। আর এই নাইট্রোগ্লিসারিনটা হচ্ছে একটা তোমার স্ট্রং এক্সপ্লোসিভ, ঠিক আছে?
আচ্ছা, এখন নাইট্রোগ্লিসারিন দিয়ে কি বানানো হয়? নাইট্রোগ্লিসারিন দিয়ে ডাইনামাইট বানানো হয় বা ডিনামাইট বানানো হয়, ঠিক আছে। আর নাইট্রোগ্লিসারিন ইউজ করে আরও কিছু তোমার প্রোডাক্ট বানানো হয়, যেমন এটা ইউজ করে এই কর্ডাইটার নাম শুনছো তোমরা কেউ? যারা গেম টেম খেলো এটার নাম শোনার কথা। সো এই কর্ডাইট গানের পাউডার বানাইতে নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয়। তারপর হচ্ছে বিভিন্ন মাইন সার্চ করার জন্য যে এক্সপ্লোসিভগুলো বানানো হয় সেগুলোতেও নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয়। তারপর হচ্ছে এটার আর কোথায় ইউজ আছে? ও, নাইট্রোগ্লিসারিনের কিছু সাইড ইফেক্ট আছে, যে এটা এক্সেসিভ ইউজ করলে হেডেক ক্রিয়েট হতে পারে, আর এটা এক্সেসিভ ইউজ করলে তোমার আনকনশাসনেস বা অজ্ঞান হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে নাইট্রোগ্লিসারিন রিলেটেড ডিসকাশন। নাইট্রোগ্লিসারিন কীভাবে বানাইতে হয়? জাস্ট সিম্পলি নাইট্রিক অ্যাসিড ইউজ করো, তাহলেই তুমি এখান থেকে নাইট্রোগ্লিসারিন পাবা। আর এর পাশাপাশি এখন নাইট্রোগ্লিসারিনকে কীভাবে এক্সপ্লোড করা হয়, বা এটাকে এক্সপ্লোড করার জন্য এটা রুম টেম্পারেচারে একদম নর্মাল একটা সাবস্টেন্স, মানে অয়েলি সাবস্টেন্স হিসেবে থাকে। বাট তুমি যদি এটাকে খুব হিট করতে পারো বা অনেক প্রেশারাইজড করতে পারো, তখন এটা এক্সপ্লোডেড হয়, অ্যান্ড তখন এটা এক্সেসিভ অ্যামাউন্ট হিট, তারপর অক্সিজেন, তারপর ওয়াটার, নাইট্রোজেন ইটসেট্রা প্রডিউস করে, তারপর কার্বন মনোক্সাইড ইটসেট্রা প্রডিউস করে। সো এটা রুম টেম্পারেচারে অতটা ক্ষতিকর না, বাট তুমি যদি এটাকে অনেক প্রেশারাইজড করতে পারো বা এটাকে আগুনের কাছে নিতে পারো, তখন এটা এক্সপ্লোডেড হবে আর কি। আচ্ছা, আর নাইট্রোগ্লিসারিনের পর তোমাদের বইতে টিএনটি আছে, সেটা আমরা আগেই পড়ে আসছি, যে ট্রাইনাইট্রোটলুইন। টলুইনকে 3 বার নাইট্রেশন করলেই টিএনটি পাওয়া যায়। এই টিএনটিও হচ্ছে কি একটা এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল, ওকে। আর টিএনটির পর বইতে আছে হচ্ছে ডেটল। সো ডেটল কীভাবে প্রিপেয়ার করতে হয় আমরা শিখবো না, আমাদের ওইটা সিলেবাসে নাই। কিছু কিছু বইতে এটা দেওয়া থাকে, বাট আমরা জাস্ট ডেটলের ফর্মুলাটা লিখে রাখবো। ডেটল অ্যাকচুয়ালি অনেক কোম্পানির আছে। নর্মালি আমরা ডেটল বলতে রেকিট বেনকিস্টারের যে ডেটলটা আছে সেইটা বুঝি। দেখবা যে তোমার বাসায় যদি ডেটলের থাকে, ওইখানে লেখা থাকে রেকিট বেনকিস্টার, ওইটা হচ্ছে মানে ওই কোম্পানি ডেটল ফার্স্ট বানাইছে আর কি। সো এই ডেটলের সবচেয়ে তোমার ডেটলের অনেক ফর্মুলা আছে, ওরাও এইটা আস্তে আস্তে অনেক ডেভেলপ করছে। সো সবচেয়ে বেসিক যেটা, সেটা হচ্ছে ক্লোরোজাইলিনল। ক্লোরোজাইলিনল এটা হচ্ছে সবচেয়ে বেসিক ডেটল। সো ক্লোরোজাইলিনলটা কীরকম দেখো, এইটার নামে কি কি আছে দেখো। ক্লোরোজাইলিন অল মানে অ্যালকোহল আছে একটা, জাইলিন আছে, আমরা জানি জাইলিনকে, আর হচ্ছে ক্লোরো। সো এটার সংকেতটা এরকম বা ফর্মুলাটা এরকম। এই একটা বেনজিন, আমরা জানি বেনজিনের 2টা কার্বনের যদি CH3 থাকে, সেটা হচ্ছে মানে একটা থাকলে টলুইন আর 2টা থাকলে জাইলিন। এটা হচ্ছে একটা তোমার মেটাজাইলিন, রাইট। এখানে থাকলে, এখানে যদি 2টা CH3 যদি এভাবে থাকতো, তাহলে আমরা বলতাম কি অর্থোজাইলিন। যেহেতু মাঝখানে আছে তাই এটা হচ্ছে মেটাজাইলিন, আর যদি একদম অপোজিট সাইডে থাকতো এটা হচ্ছে প্যারাজাইলিন। তো আমরা এখানে একটা মেটাজাইলিন নিলাম, আর এটার এই জায়গাতে একটা ক্লোরিন, আর এখানে একটা OH। এটাকেই বলা হয় ক্লোরোজাইলিনল। এটাই হচ্ছে সবচেয়ে বেসিক ডেটল, মানে এই ক্লোরোজাইলিনলটাই হচ্ছে ডেটলের একদম মেইন ইনগ্রিডিয়েন্ট, বুঝতে পারছো? এখন এই ক্লোরোজাইলিনলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ক্লোরোক্সিল ইনল। মানে এটাকে অনেকভাবে বলে, ক্লোরোক্সিল ইনল, ক্লোরোক্সিল ইনল মানে একই জিনিস, মানে জাস্ট উচ্চারণটা আলাদা। ক্লোরোক্সিল ইনল, অনেকে ক্লোরোক্সিল ইনলও বলে, বাট সবচেয়ে ভালো তুমি যদি বলো ক্লোরোজাইলিন অল, মানে ওইটা শুনেই বোঝা যায় কি কি আছে আর কি। আর এখন ডেটলের মধ্যে অ্যাকচুয়ালি কি কি থাকে, ক্লোরোজাইলিনল তো থাকেই, সাথে এটার পাশাপাশি আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে।
ইদানিং যে হ্যান্ড স্যানিটাইজারগুলো বের হচ্ছে ওইখানে দেখবা যে লেখা থাকে আইসোপ্রোপাইল অ্যালকোহলের অ্যামাউন্ট এত %। সো আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে খুব ভালো তোমার জার্মিসাইড, মানে যেটা খুব ইজিলি ব্যাকটেরিয়া ডিস্ট্রয় করতে পারে। সো এই আইসোপ্রোপাইল অ্যালকোহলের হচ্ছে মানে ফর্মুলা হচ্ছে দেখতে এরকম CH3 মানে এই আইসো জিনিসটা কি, তারপর তুমি দেখবা এন লেখা থাকে অনেক সময়, এটা আমরা যখন ওই আইসোমার পড়ব তখন এটা ক্লিয়ার হবে। এন প্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, তারপর আরও আছে এরকম। সো CH3 আর OH এটাকেই বলা হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল। সো ডেটলের মধ্যে মানে মডার্ন যে ডেটল সেটার মধ্যে এই ক্লোরোজাইলিনল তো থাকেই। ক্লোরোজাইলিনলের অ্যাকচুয়াল ইউপ্যাক নেমটা যদি লিখে দেখাই সেটা হচ্ছে OH হচ্ছে এখানে সবচেয়ে হাই প্রায়োরিটি। সো 1 2 3 4 5 6। সো এটার ইউপ্যাক নেমটা এরকম হবে, দেখো সবচেয়ে আগে আসবে হচ্ছে ক্লোরো, সো এটাকে আমি লিখবো 4 ক্লোরো। ক্লোরোজাইলিনলের ইউপ্যাক নেম 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল, 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল, কারণ এটা একটা OH এখানে মেইন গ্রুপ, তাই এটাকে আমরা ফেনল বলবো। সো ক্লোরোজাইলিনলের অ্যাকচুয়াল নাম হচ্ছে এটা 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল। সো ডেটলের মধ্যে এই ক্লোরোজাইলিনল থাকে প্রায় এটা থাকে, অ্যান্ড এটার কনসেন্ট্রেশন হয় 4.8% to 5%-এর মতো W/W। আর এটাতে আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, এটা আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল যার কনসেন্ট্রেশন হয় বা ঘনমাত্রা হয় অলমোস্ট 10% W/W। আর এখানে পাইন অয়েল থাকে, পাইন অয়েল বা পাইন তেল, এটার কনসেন্ট্রেশন হয় অলমোস্ট 10 to 15%। আর এর পাশাপাশি কিছু ওই সোপ ইউজ করা হয় যেটা তোমার ভালো একটা স্মেল ক্রিয়েট করে, আর হচ্ছে ওই যে ফেনা বাবল ক্রিয়েট করে আর কি, সোপ ওয়াটার অ্যান্ড সাম পারফিউমস, এগুলো থাকে অলমোস্ট 70 to 75%। বাট অ্যাকচুয়াল ইনগ্রিডিয়েন্ট এই দুইটা, যে দুইটা হচ্ছে জার্ম কিল করে আর কি। সো এই হচ্ছে ডেটল আর কি। সো ডেটলের মেইন ইনগ্রিডিয়েন্ট যদি এমসিকিউতে আসে ক্লোরোজাইলিনল, ওকে, আর এর পাশাপাশি আইসোপ্রোপাইল অ্যালকোহল। আচ্ছা, সো এইটুকুই আজকে ছিল। আর কিভাবে ডেটল বানানো যায় সেটা আমাদের শিখতে হবে না, এটা একটু টাফ প্রসেস। তারপরেও যদি ধরো দেখতে চাও এটা করার ওয়েটা আমি বলে দিই। দেখো, তুমি ফার্স্টে ফেনল নিবা, এবার তোমার টার্গেট হচ্ছে এটার ফেনলের এই দুইটা জায়গায় CH3 অ্যাড করা। ওকে, সো ফেনলের এই দুইটা জায়গায় CH3 অ্যাড করতে হবে। এখন তুমি এইটা কীভাবে করবা? তোমার তো ফেনল হচ্ছে কি একটা অর্থোপ্যারা গ্রুপ, সো অর্থোপ্যারাতে তো এইখানে CH3 অ্যাড হবে আর এইখানে CH3 অ্যাড হবে। সো এই দুইটা পজিশনে তো অ্যাড হচ্ছে না, সো এর জন্য তোমার ফেনল দিয়ে এটা স্টার্ট করতে পারবে না। তোমার আমি মেটাজাইলিন প্রডিউস করার একটা ওয়ে দেখাইছিলাম, যে মেটাজাইলিন প্রডিউস করার জন্য তোমার ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করতে হয়, যে এখানে তুমি এক্সেসিভ অ্যামাউন্ট টোলুইনের সাথে এক্সেসিভ অ্যামাউন্ট AlCl3 দিয়ে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করবা, ঠিক আছে? তখন এটা একটা মেটাজাইলিন প্রডিউস হয়। অ্যান্ড দেন এই মেটাজাইলিনটা প্রডিউস করার পর তোমার এখানে আরও অনেকগুলো স্টেপ আছে, যে এখানে এই OH-টাকে এইখানে অ্যাড করানোর একটা ওয়ে আছে, যেটা এখন তোমার মাথায় নাও আসতে পারে, বাট পরবর্তীতে তুমি বুঝতে পারবা যে এটা ফেনল, এখান থেকে ফেনল বানানোর একটা ওয়ে আছে, ঠিক আছে? সো এই CH3 আর CH3 এইখানেও একটা CH3 অ্যাড করবা, মানে তুমি 3টা CH3 অ্যাড করবা ওই একই ওয়েতে, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করবা এক্সেসিভ দিয়ে, অ্যান্ড দেন এই একটা CH3-কে তুমি টলুইন থেকে ফেনল যেভাবে বানাও সেভাবে এটাকে OH-এ নিয়ে যাওয়া। অনেকগুলো ওয়ে আছে, তুমি চাইলে ইটার্ড রিয়াকশন ইউজ করতে পারো, অথবা ধরো ইটার্ড রিয়াকশন ইউজ করে বেনজালডিহাইড প্রডিউস করতে পারো, অ্যান্ড বেনজালডিহাইড থেকে পরবর্তীতে তুমি OH আসতে পারো, বা ফেনল বানানোর তো অনেকগুলো প্রসেস আমরা দেখে আসছি।
সো ওইগুলো কোনো একটা ইউজ করে টলুইন থেকে ফেনল মানে যে কোনো একটা CH3 কে OH-এ কনভার্ট করবা, ঠিক আছে? অ্যান্ড দেন একবার তুমি যদি এটা বানায় ফেলতে পারো মানে দুইটা CH3 আর হচ্ছে যে CH3 টা হ্যাঁ শুরুতে তো মেটাজেলিন বানাইলাম, হ্যাঁ হ্যাঁ এরপর আবার CH3 যে অ্যাড করবো এটা তো মেটা পজিশন, এটা কি একইভাবে অ্যাড করবো? হ্যাঁ ওইটাও তুমি একইভাবে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন ইউজিং এক্সেসিভ AlCl3 দিয়ে রিয়াক্ট করাবো, তাহলে ওইটাও মেটা পজিশনেই অ্যাড হবে, ঠিক আছে? অ্যান্ড দেন তুমি এই CH3টাকে OH-এ নিয়ে যাবা। এটা OH-এ নেওয়ার অনেক ওয়ে আছে, তুমি চাইলে ফেনলের প্রিপারেশনগুলো দেখতে পারো যে আমরা ফেনল কীভাবে বানাইছিলাম। আর আরেকটা কাজ করতে পারো যে এটা কনভার্ট করা আরও কিছু ওয়ে আছে, মানে এটাকে এখান থেকে CH3 থেকে অ্যামিনে নিয়ে গিয়ে দেন মানে অনেকগুলো স্টেপ আছে, ওইগুলোতে এখন যেতে চাচ্ছি না। সো তুমি যদি একবার এই কম্পাউন্ডটা বানাইতে পারো, দেখো CH3 আর এটা হচ্ছে OH, দেন এটার সাথে তোমার SO2Cl2 এটা অ্যাড করব, মানে এখানে আমরা একটা এটাকে বলা হয় সালফারাইল ক্লোরাইড, সালফারাইল ক্লোরাইড। সো আমরা যদি এটার সাথে সালফারাইল ক্লোরাইড অ্যাড করে দিই তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো, প্রথমে উপরে থাকবে হচ্ছে OH, এদিকে CH3, এই সালফারাইল ক্লোরাইড অ্যাড করলে এই পজিশনে একটা ক্লোরিন অ্যাড হবে। সো এইভাবে তুমি চাইলে ক্লোরোজাইলিনল প্রডিউস করতে পারো। এই রিয়াকশনগুলো একটু অ্যাডভান্সড রিয়াকশন, মানে এগুলো নাও বুঝতে পারো। সো এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করার কোনো বিকল্প নেই, বুঝতে পারছো? এগুলোর জন্য আরও অন্যান্য মেকানিজম আছে, বাট আমরা ওইগুলো এখনও শিখি নাই। যেমন এই ক্লোরিনটা কেন এখানে অ্যাড হইলো ওইগুলো আমাদের অ্যাকচুয়ালি শেখার দরকারও নেই আর কি। সো সালফারাইল ক্লোরাইড এরকম এটার সাথে অ্যাড করলে আমরা এখান থেকে ক্লোরোজাইলিনল পাবো। ওকে, সো এইভাবে আমরা চাইলে ডেটল প্রডিউস করতে পারি। সো আজকে অর্গানিক কেমিস্ট্রি এইটুকুই দেখানো ছিল।